এই সুপার পাওয়ারের পাওয়ার সম্পর্কে এদের কোনো ধারণা নাই। আই এম সরি টু সে দ্যাট। আই এম সরি টু সে দ্যাট। দেখুন, না আমরা রাশিয়া জি, রাশা আর চীন রাশা আর চীন কিন্তু এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না আজ পর্যন্ত। এরা কিন্তু বোঝে। না বুঝে কাজ করে না। না বুঝে যারা কাজ করছে তারা সব শেষ হয়ে গেছে। আই এম সরি। দিস ইজ এটা দাবার গুটি নয়। এটা দাবার গুটি নয়, আবার দাবার গুটি। কিন্তু জোরজার মুল্লুক তার এটা কিন্তু মানব জীবনের শুরু থেকে আমাদের ইনস্টিংক্টে রয়েছে। আজকে আমরা হোমোসেপিয়েন্স বেঁচে আছি কি করে? অন্য অন্য যে সেপিয়েন্স গুলি ছিল সমস্ত সেপিয়েন্সকে আমরা মেরে ফেলে বেঁচে আছি। এটা আমাদের ইনস্টিংক্ট। আমাদের আমাদের শক্তিকে আমরা প্রদর্শন করতে চাই এবং শক্তি দিয়ে অন্যকে আমার পথে রাখতে চাই। ছোট ছোট থেকে শুরু, বড় পর্যন্ত। এইটা যতদিন না বোঝা যাবে, শুধু আল্লাহর নামে, ভগবানের নামে আহ, টিকে থাকা যাবে না। তাহলে অন্য অন্য সেফিয়েন্স গুলিও টিকে থাকতে পারতো। হুম হুম, বাহ, কথা কথা ঠিক। এটা আমাদের ডিএনএ এর মধ্যেই আছে আর কি, আমাদের অবশ্যই। সবকিছু। পশুরা কিভাবে পশুদের মারে? হুম হুম, উই আর নাথিং মোর দ্যান অ্যানিমেলস। আই মিন অবশ্যই। সামহাউ সিভিলাইজড অ্যানিমাল। কিন্তু আপনি যদি দেখুন অ্যানিমাল কিন্তু আরেকটা, আমি নানাভাবে কবিতা আছে, এগুলি আমার কবিতা আছে, আমার যে মহাকাব্যলিক্স এর মধ্যে আছে। অ্যানিমাল কিন্তু অ্যানিমালদের মারে কিভাবে? ওরা দাঁত দিয়ে, নখ দিয়ে, হাত দিয়ে করে, মানে পা দিয়ে ছিঁড়ে ফেলে। কিন্তু আমরা পজেশন গাইডেড বোমা বানিয়েছি। আপনার এই পাশে একজন বসে আছে কিন্তু আপনাকে মারবে, ওকে ডিঙিয়ে দিয়ে আপনাকে মারবে। হ্যাঁ, আমরা কার্পেট বমিং তৈরি করেছি, যেটি মানে সব ধ্বংস করে দেয়। আমরা B-52 তৈরি করেছি। দেয়ার আর সো মেনি আদার ওয়ে উই আর কিলিং ইচ আদার। আচ্ছা, বিশ্বে এখন আমরা যদি সামরিক শক্তি বা পরাশক্তি যদি আমরা যদি চিন্তা করি যে বিশ্বের শক্তি, তো এখানে তো 4 থেকে 5টা দেশ। হুম হুম। তো এরা তো আমি একদম সহজ ভাষায় যে বলতে চাচ্ছি যে এরা তো এই 4-5টা দেশ মিলে তো এরা ভাগ করে নিতে পারে সব দেশ, না তারপরে আমরা শান্তিতে না, থাকবো। শক্তি একটা। একটাই সব চাই। আপনি ভুল বলছেন। শক্তি একটা। ওই একটা আচ্ছা, শক্তি। একটা তাহলে আমরা সব দেশ বাদ দিয়ে দিলাম, সবাই মিলে একটা দেশই হই, তাও আমাদের যুদ্ধ এগুলো না, যদি ওই যে থাকে। ওখানে আবার ওই যে ডেমোক্রেসির ইয়ে রাখতে হবে, মানে সাইনটা রাখতে কথার হবে। কথা আমি আমার মানে নতুন বইয়ে একটা প্রবন্ধ আছে যে আহ, আহ, মানে গণতন্ত্র গণতন্ত্রকে মৃত, একটা একটা প্রবন্ধ আছে এরকম। মানে যার পয়সা আছে, যার অর্থ আছে, যার শক্তি আছে, তার কাছে হাতেই গণতন্ত্র আছে, সে ইলেক্টেড হয়ে আসবে। দিস ইজ হাউ ইট ইজ। সো গণতন্ত্রের কথাও রাখবো, আবার আবার নিজেই সবকিছু ভোগ দখল করবো। এইটা হলো, না, এইটা এটা এটা পশুতন্ত্রের যে। দুঃখের সহিত বলতে হয় এটা আমাদের আমাদের স্বাধীনতার মাস। তারপরও আম, যেভাবে দেখতে পাচ্ছি যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি উনি এক এক সময় কোন দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে আনছে, কোন 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 দেশকে, কোন দেশের রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলতেছে, কোন দেশে যখন যেখানে মন চাচ্ছে সেখানে জঙ্গি বলে সেখানে যা, মানে আমরা থিয়েটার দেখতে পাচ্ছি তাদের আপনার ক্রিয়েট কথা করা। শুনে আমি হাসছি কেন জানেন? কেন? আপনি গ্রামের আসলে কি পরিবেশে আমরা চিন্তা করেন। সার্বভৌম? আপনি না, আমি গ্রামের তো বলতে পরিবেশে চিন্তা করেন, গ্রামের মাতুব্বরের বিরুদ্ধে যদি যে কেউ যায়, কেউ মাথা তুলে দাঁড়ায়, তাকে কি হ্যাঁ, করবে? তাকে ওরকম তুলে এনে ওরকম মেরে ফেলে। আপনি একেবারে আমাদের জঙ্গলের পরিবেশে চিন্তা করেন। পৃথিবীটা একটা জঙ্গল, আমরা জঙ্গলে হ্যাঁ, বসবাস করছি। আমরা আমরা নানা দিকে, হ্যাঁ, নানা দিকে জ্ঞান বিস্তার করেছি, কিন্তু আমাদের যারা শাসন করে এরা তো জঙ্গলি। এরা তো অধিকাংশই ওই চিন্তা দিয়ে আমাদের শাসন করে। ফলত নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য এটা হবেই ভাই। এটা আমি আমি লেখক হিসেবে যেটা বুঝি আর কি। আমি আমার এর অবজারভেশন অর্থ থেকে যেটা। তাহলে কি এই দাঁড়ায় যে এই যে পৃথিবীতে এত দেশ, প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব একটি সার্বভৌমত্ব আছে, তাদের নিজস্ব একটি চিন্তা, একটি জাতীয়তাবাদের চিন্তা, তাদের নিজস্ব একটি পতাকা। তো আসলে এই সবকিছুই হচ্ছে বিশ্বের সবচেয়ে যে বড় শক্তি তাদের কাছে এগুলো কিছুই না, নাকি? ওয়েল, এখানে একটা কথা রয়েছে, কিছু না তা নয়। এখানে একটা কথা রয়েছে, সেটা হলো আপনার ঐতিহ্যকে ধরে রেখে, হুম আপনার কৃষ্টি কালচারকে ধরে রেখে,
মানে প্রত্যেক জাতিরই আলাদা আলাদা ঐতিহ্য, কৃষ্টি কালচার আছে বলে পৃথিবী বিচিত্র। আপনি যখন এ থেকে বিচ্যুত হয়ে যাবেন তখনই আপনাকে আক্রমণ করতে সুবিধা হবে। এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনি দুটো ছেলে মেয়ে, ধরুন এটা আপনার সংসার, কিন্তু আপনার স্ত্রী এবং আপনার মধ্যে সবসময় কলহ বেঁধে থাকে এবং আপনি এই কলহের বিচার নিয়ে যান মাতব্বরের কাছে, কি হবে? আপনার এই বাড়িটা তো ভেঙে যাবে, আপনার সংসারটা তো ভেঙে যাবে। এবং আমার একটা গল্প, আমি ছোটবেলায় একটা গল্প লিখেছিলাম, আজকে গল্পের কথাটা বলি। শকুনের গল্প আর কি। শকুনের গল্পটা কি? দুই শকুন, সরি, হুতুমের গল্প। দুই হুতুম, এরা স্বামী স্ত্রী, এরা মারামারি করে, এরা ঝগড়াঝাটি করে, প্রতি রাতেই ঝগড়াঝাটি করে। এবং এক রাতে ঝগড়াটা এমন পর্যায়ে চলে গেল যে পুরুষ হুতুম বলল যে আমি তোর নামে বিচার বসাবো। তা কার কাছে যাওয়া যায়? বনের রাজা, উনি মানে পাখির রাজা ইসের কাছে চলে গেছে, শকুনের কাছে, যে বিচার দিচ্ছে। শকুন তো খুশিতে বাঘ, আমি তো চাচ্ছিলাম ওর স্ত্রীর বিচারই করব, কারণ ওর স্ত্রী আমার আমার বিরুদ্ধে কথা বলে। তো পরদিন ওই স্ত্রী হুতুমকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে ও বিচার বসাইছে অন্য অন্য পাখিদের দিয়ে। তো সর্বসম্মতক্রমে বিচার হলো কি, যে কাল সকালে আমার নাস্তার জন্য তোর দুটো বাচ্চাকে রেখে যাবি। বুঝাইতে পারছি? কাল সকালে আমার নাস্তার জন্য তোর দুটো বাচ্চাকে রেখে যাবি। তাহলে এই অন্তকলহ দিয়ে কার লাভ হলো? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একেবারে আজকে থেকে বহু বছর আগে, 35-40 বছর আগে গল্পটি লেখা। আমাদের সেই বাচ্চাটা কি ভাইয়া, আমাদের সেই বাচ্চাটা কি এনডিএ চুক্তি? না 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 না, শুধু দেখুন, আওয়ামী লীগ বিএনপির মারামারিতে আমাদের যে সন্তান বা মা, যে দেশই তো ধ্বংস হয়ে গেছে, দেশই তো নিয়ে নিছে, ওই রাজাকাররা দেশটাকে নিয়ে নিছে, ওই পরাশক্তি দেশটাকে নিয়ে নিয়েছে। আজকে আজকে দেখেন, কোন একজন উপদেষ্টা কিছুদিন আগে বললেন, সাক্ষাৎকারে শুনলাম, উনি আর্মি অফিসার ছিলেন, উনি বললেন যে আমাদের যে ডিসিশনগুলি এসেছিল, ডিসিশনগুলি তো ভিতর থেকে আসতো না, বাইরে থেকে আসতো। তা আমরা তো আসলে শকুনের কাছে আমাদের দেশ বরাদ্দ দিয়ে দিয়েছি। শুধু আওয়ামী লীগ বিএনপির মারামারি, এবং এই মারামারি থেকে কিছুদিন পর পর গিয়ে বিচার দেওয়া, আমাদের আসো আমাদের ইলেকশনটা ঠিক করে দাও, নিজেরা কিছু করতে পারি না। তো যখন আমার ঘরের বিচার বাইরে নিয়ে যাব, তখন তোর ঘরটা থাকবে না। ফলত যেসব জাতি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু ঘরের বিচার ঘরেই করে, ওরা কিন্তু ওর ঐতিহ্যকে ধ্বংস করে দেয় নাই। আমি যে দেশেই যাই না কেন, ওরা জিজ্ঞেস করে তোমার রুটের সাথে তোমার সম্পর্ক কেমন, তোমার জাতিগোষ্ঠীর সাথে তোমার সম্পর্ক কেমন। এটা কিন্তু ভ্যালুয়েবল। হ্যাঁ, যখন আমরা সেইটা করতে পারবো। দেখুন, এই ট্রাম্প সাহেব এই মেক্সিকোকে নিয়ে কত আজে বাজে কথা বলেছেন না? আমি তো মেক্সিকোকে যে দেখলাম, হিউজ কান্ট্রি, এবং তাদের আলাদা ঐতিহ্য রয়েছে, তাদের সেই ঐতিহ্যকে নিয়ে তারা গর্ব করে, তাদের সেই ঐতিহ্যকে তারা ডিসপ্লে করে, তাদের সেই ঐতিহ্য নিয়ে তারা উৎসব করে। ফলত যতই চেষ্টা করা হোক, এই দীর্ঘ ঐতিহ্যকে ধ্বংস করা সম্ভব নয়। আমাদেরও এরকম দীর্ঘ ঐতিহ্য আছে। আমরা যদি আমাদের ঐতিহ্যকে নিয়ে উৎসব করি, ঐতিহ্যকে সম্মান করি, তাহলে আমাদেরও ধ্বংস করা সম্ভব হবে না। কিন্তু আমাদের মধ্যে এই যে বিদেশি তোষামোদী, এটা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন? ধরুন, আসলে নীরদ সি চৌধুরী একজন খুব বড় মাপের লেখক। উনি 50 বছর বয়সে তার প্রথম বই বের হয়, তাও লন্ডনে গিয়ে। উনি দেশে, মানে কলকাতার মানুষ, দেশে উনি প্রতিষ্ঠা পাননি, তারপর প্রতিষ্ঠা পেয়েছেন। তার একটা বই আছে, আত্মঘাতী বাঙালি। হ্যাঁ, আমাদের মধ্যে নানা রকম হীনমন্যতা রয়েছে, আমাদের ভিতরে তোষামোদীর যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। আমাদের জাতীয় জীবনে কোনো কিছুই সুষ্ঠুভাবে চলে না। দেখুন, এই বাংলা একাডেমি পুরস্কারের জন্য আপনাকে পুরস্কার পেতে হলে হয়তো একজনের তোষামোদী করতে হবে, নতুবা ওদের সাথে হাঁটতে হবে। মানে 21শে পদক, এই পদকগুলো কিন্তু পশ্চিমবাংলার একই কথা। আমি কলকাতার বাইরে উড়িষ্যায় যান, সম্পূর্ণ আলাদা। আমি তো উড়িষ্যায় একাধিকবার গেছি আন্তর্জাতিক কবিতা উৎসবে।
সম্পূর্ণ আলাদা। এবং দুঃখের সাথে আমি আরেকটা কথা বলি, আমি এ পর্যন্ত বহু দেশে গেছি, আমি 22টার উপরে আন্তর্জাতিক কবিতা উৎসবে গেছি, 22টা বা 25টা আন্তর্জাতিক। গত বছর ইটসেলফ আমার আন্তর্জাতিক 12টা আন্তর্জাতিক অ্যান্থোলজিতে আমার কবিতা গেছে। আজ পর্যন্ত বাংলাদেশ বা পশ্চিম বাংলা আমাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত করেনি। পশ্চিমবাংলায় আমি নিজের টাকা খরচ করে যাই, নিজের ইচ্ছায় যাই, বাংলাদেশে নিজের ইচ্ছা যাই। বাংলা একাডেমি আমার 97 সালে যে বই বের করেছে কবিতার ছন্দ, বাংলাদেশ অন্তত 20টা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন আমাকে মূল মঞ্চে ডাকে নেই ছন্দ নিয়ে কথা বলার জন্য। অথচ আমার ছন্দের বই পড়ে অনেকে পাশ করে। এমনকি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এসে বললেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি আপনার বই পড়ে পাশ করেছি এবং রংপুর ইউনিভার্সিটিতে আপনার বই পড়াই। কারণ কি? আমি তোষামত করি না, আমি যে বলি না আমাকে ওই মঞ্চে নাও, এদের কিন্তু বলা লাগে না। যেমন ধরুন এই যে স্টুকা পোয়েট্রি ফেস্টিভ্যাল, 64 বছর ধরে স্টুকা পোয়েট্রি ফেস্টিভ্যাল হয়, এরা কিন্তু কোনো তুষামদিতে কাউকে ডাকে না। গত বছর আমাকে ইনভাইট করেছে, আই ওয়াজ দ্য ফার্স্ট বাঙালি পোয়েট। আচ্ছা, আপনি অনেকদিন যাবত তুষামদির জায়গাটা এমন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এর থেকে কেন আমরা বেরিয়ে আসতে পারছি না? এর থেকে বেরিয়ে আসার ইতিমধ্যে কিন্তু অনেকগুলি কথা বলেছি। আমরা আমাদের ঐতিহ্যকে মূল্যায়ন করি না, আমরা আমাদের দেশের, দেখুন বঙ্গবন্ধুকেই মূল্যায়ন করি না, না, একটা বঙ্গবন্ধুকে বিদেশি সত্যি কথা যদি আমরা খেয়াল করি, যে আমরা একটা বিদেশি দেখলেই মনে হয় যে আমাদের ভিতরে একটা অচেতন একটা কাতুকুতু দেয়, কেমন যেন কথা বলতে ইচ্ছা করে, কাছে যেতে ইচ্ছা করে, বন্ধু হতে ইচ্ছা করে, তাকে সাহায্য করতে ইচ্ছা করে, যদিও সে না চায়। আর একটা উদাহরণ দিই, জি, এটা হয়ে 9/11-এর পরে আমি ঢাকায় গেছি। তো আসার আগে আমি সাধারণত একটু বাজার টাজার করে নিয়ে আসি, সেটা যেটা আপনি গেলেও একই কাজ করেন। তো আমি একটা ইয়েতে ঢুকলাম, কি বলে ওই যে নতুন একটা দোকান হয়েছে, কি বলে ওটাকে, আড়ং, একটা খুব হাইফাই একটা আড়ংয়ে আমি গাড়িটা সামনে পার করে ড্রাইভারকে বললাম যে গাড়িটা এখানে রাখো, আমি যাচ্ছি। আড়ংয়ে ঢোকার সময় আমাকে হাত দিয়ে চেক করা হলো, মেশিন দিয়ে চেক করা হলো, আমি কিছু বললাম না, ব্যাগটা রেখে দেওয়া হলো, ওকে, আমি ঢুকলাম। এরপরেই আমি পিছনে ফিরে দেখি দুজন সাদা ঢুকতেছে, আইদার আমেরিকার অথবা ব্রিটিশ। সালাম দিয়ে তাদের ঢুকাই দিল, তাদের কোনো চেক করলো না, ব্যাগও তাদের সাথে। আমি অ্যাবাউট টার্ন করলাম, টার্ন করে বললাম যে ভাইয়া আমার ব্যাগটা দেন, আমি চলে যাচ্ছি। ভাই আপনি কেবলমাত্র আসলেন, চলে যাচ্ছেন? আমি কেন চলে যাচ্ছেন? আমি কেন চলে যাচ্ছি এটা আপনাকে বোঝাতে পারবো না, আপনি এটা বুঝবেন না, আমি বোঝাতেও চাই না, চলে আসলাম। কারণ আমার এতটা দেখা লেগেছে। তো আমরা অনুভূতি হয়তো বা জন্ম হয়নি এখন। হ্যাঁ, সে তো কিছু বুঝবে না, সে তো ওখানে কাজ করতেছে, তাকে যেভাবে শিখাই দেওয়া হয়েছে সেভাবে কাজ করে। কিন্তু এই যে দেখুন যে এই যে বৈষম্য, ভয়ঙ্কর বৈষম্য, আমরা নিজেদেরকে ডিমাইজ করে, নিজেদেরকে মানে পায়ের তলায় রেখে অন্যদের অকারণে মাথায় তুলতেছি। এই কারণে আজ আমাদের দেশের, অফকোর্স। দেখুন আমি একটা ছোট্ট পত্রিকা করি শব্দগুচ্ছ 28 বছর ধরে। আমি 2 বাংলার কবিদেরই কবিতা ছেপেছি, কিন্তু একটা কথা প্রায়ই আমি শুনি যে পশ্চিম বাংলায় নাকি আমাদের লেখা ছাপা হলে আমরা লেখক হয়ে যাই। কিন্তু আমি কখনোই পত্রিকার মাধ্যমে ডিসক্রিমিনেট করিনি। পশ্চিমবাংলার লেখকের একজন ভালো লেখকের কবিতা যদি আমার কাছে আসে, সে যেখানকারই হোক না কেন, কিন্তু আমি বড় বড় কথা শুনেছি আমার কয়েকজনের কাছ থেকে, আমি চিঠিতে লিখেছি, সেই চিঠিগুলো আমার কাছে আছে। দেখুন, এখানে কবিতা ছাপা হয়, এখানে আমি কারোর মুখ দেখে কাজ করি না। তো এই জায়গাটিতে আমাদেরকে যদি স্বচ্ছ থাকতে হয়, যদি স্বচ্ছ থাকতে পারি, আজকে সারা পৃথিবীর আমি 75 দেশের কবিতা ছেপেছি, 75 দেশের কবিতা ছেপেছি, একটা দুটো দেশে নাই। শব্দগুচ্ছ নামটাই বাংলা শব্দটা 75 দেশে পৌঁছিয়েছে। এবং যে 2001 সাল থেকে যে পুরস্কারটি দেই আমরা 2 বছর পর পর, এবছর সুইডেনে এক কবি পেয়েছেন, গত বছর পোলিশ এক কবি পেয়েছেন, এর আগেবার ইসরায়েলি এক কবি পেয়েছেন। এখানে কবিতার মান যাচাই করে, মানে শব্দগুচ্ছ যারা লেখে তাদের ভিতর থেকে। হয়তো
এবং বাংলাদেশে এই কথাটি আছে, অনেক কবিরাই বলে যে শব্দগুচ্ছ একমাত্র পুরস্কার যেখানে কোনো তোষামত চলে না। 100%, there is no way। এখানে কবিতা ছাপাইতেও তোষামত চলে না, পুরস্কার পাইতেও তোষামত চলে না। তো আমি শুধু উদাহরণটা এই জন্য দিলাম যে আমাদের দেশে যে সব তরুণ বা সব মানুষই খারাপ সে কথা আমি বলছি না, ভালোরা সামনে আসতে পারছে না। কারণ ধরুন আমাদের একটা প্রবাদ আছে যে এক বালতি দুধের মধ্যে যদি একটু গরুর চনা পড়ে যায়, চোনা পড়ে তাহলে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। এই ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলি কিন্তু আমাদের নষ্ট করে দিচ্ছে। আমাদের কিন্তু ঐতিহ্যিকভাবে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, সেই চণ্ডীদাস বলেছেন, আজকে নয়, এই আমেরিকার সৃষ্টি হওয়ার আগে, বহু আগে। হ্যাঁ, মানুষের উপরে আর কিছু নেই, সবার উপরে মানুষত্ব, মানে অল ম্যান আর ইকুয়াল, সেই কথাই তো উনি বলার চেষ্টা করছেন, তাই তো? তো এই ঐতিহ্য থেকে আমরা এসেছি, চর্যাপদ আমাদের ঐতিহ্য, মধ্যযুগের যে বিশাল বিশাল লেখকরা এসছেন সেইগুলি আমাদের ঐতিহ্য। আমাদের কিন্তু দার্শনিকরা যথেষ্ট পরিমাণে আমাদের দেশের দার্শনিক রয়েছে। আমরা এই চর্চাটাকে যদি বাড়িয়ে দেই, দেখুন একজন হুমায়ুন আজাদকে আমরা চিনতে পারলাম না, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। অথচ এত বড় একজন লেখক, এত বড় একজন দার্শনিক, যে জায়গায় হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। আসলে হয়েছে কি, ইসলামে একটা ভয়ঙ্কর রীতিনীতি আমি দেখছি, সেটা হলো এদের নিজস্ব মানুষদেরকে মুরতাদ বলে, নিজস্ব মানুষদেরকে অমুসলিম বলে হত্যা করা। ৭১ সালে তো আমাদের অমুসলিম বলে হত্যা করা হয়েছে। আজকে শিয়া সুন্নির ভিতরে যে মারামারি, কাদিয়ানি শিয়াদের মধ্যে বা সুন্নি কাদিয়ানিরা মুসলমান হতে পারবে না, বা তারপরে কালকে আসার সময় আমাকে এক আমেরিকান বলছে জিয়া জায়েদি সম্ভবত, বা এরকম এরকম নানা রকম ভাগ আছে। তো এই ভাগ 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 করে, মানে ডিভাইড অ্যান্ড কনকার তো সেই ব্রিটিশ রুল আমরা জানি, এবং অনেক পুরানো রুল, কিন্তু এরা নিজেরাই ডিভাইডেড হয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং নিজেরাই দেখুন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কোনো অবস্থাতে ৪৬টা কান্ট্রি, মুসলিম কান্ট্রি, এদের তো কোনো ভবিষ্যৎ আমি দেখি না, কারণ এরা একত্রিত হতে পারে না। আমি আর আপনি যদি একত্রিত না হতাম, এই কথাগুলো বলতে পারতাম এখানে, মানে কোনো আলোচনা সম্ভব হতো? একত্রিত হতে পারে না, কোনো ব্যাপারে একমত হতে পারে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মুসলিম বিশ্ব মানে মূল সমস্যাটাই হচ্ছে নিজেরা নিজেরাই কথা বলতে পারে না, এক জায়গায় বসতে পারে না, কোনো একটা কিছুতে তা তো অবশ্যই। প্রথম সারা দুনিয়া তো তাদের উপরে সমস্যা হলো যে এরা ভিন্ন মতকে প্রশ্রয় দেয় না, ভিন্ন মতকে কোনো অবস্থাতে প্রশ্রয় দিতে চায় না, এরা ভিন্ন জাতিগোষ্ঠীকে প্রশ্রয় দিতে চায় না, এবং শিক্ষাকে এরা যত দূরে ঠেলে রাখা যাক তত দূরে ঠেলে রাখতে চায়। আজকে রকেটের পিছনে, রকেটের এগেনস্টে এরা রক ছোড়ে। এর থেকে মানে ভয়ঙ্কর, কি বলবো, হাস্যকর ব্যাপার তো আর হতে পারে না। এবং সেখানে তাদের থামানোর জন্য কেউ নেই। তারপরে মিলিয়নস অফ বিলিয়নস হত্যা করছে, তা নিয়েও কথা বলার কেউ নেই। তখনও তারা পা চাটতেছে। একদল দেখবেন কোনো দেশ না কোনো দেশ পা চাটতেছে। শিক্ষা শুনুন, শিক্ষা যতদিন না যে কোনো জাতির প্রধান এগিয়ে চলার পাথেও না হবে, ততদিন সেই জাতির উন্নতি হওয়া সম্ভব নয়। হ্যাঁ, আপনি ধর্ম করেন, ধর্ম তো সারা পৃথিবীতে অনেক করে। এই যে সারা পৃথিবীর যে পরিমাণ চার্চ, এবং চার্চের যে অসামান্য অসামান্য চার্চের ভিতরের সৃষ্টি, মানে এই আর্টগুলি আপনি তো দেখছেন এগুলি, কিন্তু তারা তো শুধু চার্চে বসে থাকেনি, চার্চ এবং শিক্ষাকে, স্কুলকে আলাদা করে ফেলেছে, রাজনীতি থেকে আলাদা করে ফেলেছে। আমরা এই আলোচনাটা আগামী সপ্তাহে এগিয়ে নিয়ে যাব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, নির্ধারিত সময় থেকে আমরা প্রায় 5 মিনিট বেশি করেছি, কারণ দর্শকদের কাছ থেকে বেশ কিছু কমেন্ট আসছিল। আচ্ছা, তো হাসনাত ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি আপনি বোধহয় একটা কবিতার কথা বলেছিলেন স্বাধীনতার ইসের জন্য, সেটা সময় হবে? হ্যাঁ, আমরা আপনার এই কবিতাটি শুনে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব। আমি ছোট্ট একটা কবিতা পড়ে, কবিতাটি যদি পাই হাতের কাছে,
জি। বাংলাদেশ কবিতাটির নাম। অতঃপর সদ্য ফোটা গোলাপের মতো বাংলাদেশ হাতে করে তরতর বিমানের সিঁড়ি বেয়ে নেমে এলেন মুজিব। কারাগারের পাশেই ওরা খুঁড়েছিল নির্মম কবর। তখন খবর পেয়ে অভুক্ত ছিলেন আমার বাবা ও গ্রামে গঞ্জে অনেক মানুষ। প্রত্যাশার সম্ভাব্য সকাল শেষে ঝলমল করে উঠেছিল তার অশ্রু আর মুক্তিযোদ্ধাদের রক্তের মিছিলে। প্রিয় বঙ্গবন্ধু, পুরো বাঙালি জাতি আপনার পরিবার। আর বাংলার প্রতিটি শস্যকণা, ফুল ফল, কৃষকের জন্মানো ফসল, গ্রাম অঞ্চল ও শহরের প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় আসবাব, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতির শোবার ঘরের খাট, সমস্ত কিছুই মুক্তিযোদ্ধাদের। কারণ ৩০ লক্ষের রক্তের দাগ লেগে আছে সবখানে। ৩০ লক্ষের রক্তের দাগ লেগে আছে সবখানে। আমি সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো আমি যেটা মনে করি। আমার পূর্বপুরুষ তো বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি সম্প্রতি কবিতা লিখেছি, সব দেশই আমার দেশ, সব মানুষই আমার মানুষ। মানুষ মানুষেই ভেদাভেদ তৈরি করেছে, ধর্ম এবং রাজনীতি। আমরা কিন্তু এইটার ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যমে সারা বিশ্বের শান্তি স্থাপন করতে পারি এবং আমরা সেটা চাই। আমি সেটা চাই, আপনি সেটা চান, সবাই সেটা চায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান আল ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরও।